চিরায়ত নিয়ম বদলে সংকোচনমূলক বাজেটের পথে অন্তর্বর্তী সরকার। আজ ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। নতুন এই অর্থ বছরের বাজেটে কমছে বাজেটের আকার, বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্য। সুপ্রিয় দর্শক, যে বাজেট আসছে সেই বাজেট আসলে কতটা প্রত্যাশা পূরণ করবে জনগণের, কিংবা অর্থনীতির এই সংকট কেমন হওয়া উচিত এবারের বাজেট, সেই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমে ডানে রয়েছেন SM রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। এরপরে রয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ, উপপরিচালক, র্যাপিড। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে দেশ টিভির একটি রিপোর্ট দেখব বাজেট নিয়ে। আজ বিকেল ৩টার পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বিটিভিতে ঘোষণা করতে যাচ্ছেন 2025 থেকে 26 অর্থ বছরের বাজেট। এবার কিছুটা আকার কমিয়ে 7,90,000 কোটি টাকা হতে পারে বাজেটের আকার, যা 2024 থেকে 25 অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম হতে পারে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5,18,000 কোটি টাকা। এরপরে যে ঘাটতি থাকবে তা পূরণে ঋণের উপর নির্ভর করতে পারে সরকার। এবার 1,30,000 বা 40,000 কোটি টাকা অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হতে পারে, যা গত অর্থ বছরে ছিল 1,51,000 কোটি। বাড়তে পারে বৈদেশিক ঋণ নির্ভরতা। এবার গত অর্থ বছরের থেকে 19,000 কোটি টাকা বাড়িয়ে 1,10,000 কোটি টাকা ঋণ নিতে পারে অন্তর্বর্তী সরকার। এই হিসেবে সুদ পরিশোধের ব্যয়ও কিছুটা বাড়তে পারে। 2024 থেকে 25 অর্থ বছরের সুদ পরিশোধের পরিমাণ 1,13,500 কোটি হলেও এবার তা 1,33,000 কোটিতে ঠেকতে পারে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সুপ্রিয় দর্শক, দেখে নিলাম দেশ টিভির বাজেট নিয়ে একটি ছোট রিপোর্ট। আমরা এই পর্যায়ে চলে যাব আলোচনায়। আমি প্রথমে যেতে চাই SM রাশিদুল ইসলাম, আপনার কাছে আমার যে প্রশ্ন, আমরা একটু আগে রিপোর্টে দেখছিলাম যে এবারের বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা, যেটি গত বছরের তুলনায় অনেকটা সংক্ষিপ্ত। 90,000, কিন্তু অনেক সময় অনেক জায়গায় উঠে এসেছে 97,000 বলা হয়েছে। 90 থেকে 97,000 কোটি টাকার মতো হতে পারে, যেটি আগের তুলনায় অনেকটা সংক্ষিপ্ত এবং সংকুচিত বলা যায়। আপনার মতে এই 2025-26 অর্থ বছরের বাজেট কতটা সংকট কিংবা সম্ভাবনার বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা এই প্রোগ্রামটি দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দেখেন যেটি বলছিলেন যে এবারে যে বাজেটটি দেওয়া হচ্ছে আগামী অর্থ বছরের জন্য, বিকাল 3টায় আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উনি বাজেটটি ঘোষণা করবেন। একটি দেখেন এবারের বাজেটটি কিন্তু কোন প্রেক্ষিতে দেওয়া হচ্ছে, কোন সময় দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি যে এবার একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ প্রতি বছর একটি রাজনৈতিক সরকার থাকে, কিন্তু এবার দেখেন যে আমরা দেখেছি যে গত বছর 5 আগস্ট বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে। এরপরে একটি নতুন সরকার এসেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কিন্তু কিভাবে একটা ভঙ্গুর অর্থনীতিকে পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, যেটি আমাদের যিনি সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি বারবার একটি বলছেন যে আমরা একটাই ভূমিকম্প হওয়ার পর যেমন একটা লণ্ডভণ্ড অবস্থায় একটা দেশ থাকে, ঠিক ওরকম একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলেন। সেই অর্থনীতির প্রেক্ষিতে এবারের বাজেটটি কিন্তু দেওয়াটা আসলেই চ্যালেঞ্জিং, এটাই বাস্তবতা। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। এটা আমরা 1 ঘন্টা পরেই আমরা স্পষ্ট হব এটাই। এবং আমি মনে করি এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাতে চাই। কেন? আমরা প্রতি বছর দেখি যে আমাদের বাজেট যেটি দেওয়া হয় সেটা কিন্তু এক ধরনের উচ্চবিলাসী বাজেটের আকার অনেক থাকে, কিন্তু অ্যাকচুয়ালি বাজেটটি কিন্তু বাস্তবায়ন হয় না। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু আমাদের যে বাজেটটি দেওয়া হয় মূল বাজেট, সেখান থেকে কিন্তু প্রতি বছরই সংশোধন করা হয়, রিভাইজ বাজেট করা হয়। বিকজ আমরা হচ্ছে যে মানে প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন যে আমাদের এডিবি বাস্তবায়ন যদি বলেন, আমাদের অন্য অন্য খাতে ব্যয় বলেন, তারপরে হচ্ছে আমাদের যদি হচ্ছে রেভিনিউ আয়ের জায়গা বলেন, সব জায়গায় কিন্তু সংশোধন করা হয়। তার মানে আমরা মূল টার্গেটটা কিন্তু অ্যাচিভ করতে পারি না, যে কারণে আমাদের সংশোধন করা হয়। তা আমি মনে করি যে এই যে
বাজেটের আকার কমানো, এটা আমার কাছে মনে হচ্ছে এটা বাস্তব একটি পদক্ষেপ নেওয়া। কারণ আপনি যেহেতু আমাদের যদি গত 10 বছর 15 বছর ইভেন 20 বছরে যদি বাজেটের বাস্তবায়নের যদি হিস্ট্রি দেখেন, আমরা কিন্তু বাজেটটি শতভাগ বাস্তবায়ন করতে পারি না। এই জন্য আমি বলবো যে জনাব রাশেদুল ইসলাম, আপনি বলছিলেন যে সংক্ষিপ্ত আকারটি বাস্তবায়ন হতে পারে, আকার সংক্ষিপ্ততার সাথে বাজেট বাস্তবায়নের সাথে সম্পর্কটা কোথায়? না, যেহেতু আমাদের কিন্তু প্রতি বছরই আপনি যদি দেখেন গত বছর, তার আগের বছর বা তার আগের বছর, প্রতি বছর কিন্তু বাজেটের আকার বাড়ানো হয়েছে। কিন্তু আমি বলছি যে বাজেট যে বাস্তবায়ন সেটি তো হচ্ছে না, প্রতি বছরে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারছি না। সুতরাং আমরা কিন্তু অনেক অর্থনীতিবিদ বা অনেক বিশ্লেষক এবং যারা হচ্ছে কোর ইকোনমি নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেকেই বলে থাকেন যে বাজেট যেটি বাস্তব ভিত্তিক একটি বাজেট দেওয়ার দরকার, যেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। এবারের বাজেটটি দেখেন, আমি বলবো যে যেমন এডিবির কথাই যদি বলি, মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটি হচ্ছে উন্নয়নমূলক বাজেট, সেখানে কিন্তু প্রায় অ্যারাউন্ড 30,000 কোটি টাকা মনে হয় কমানো হচ্ছে। এটিকে আমি বাস্তব ভিত্তিক এই জন্য বলবো, কারণ আমরা দেখি যে অনেক সময় যে জাতীয় সংসদে যারা সংসদ সদস্য থাকে, এমপি বা সরকারের প্রভাবশালী যারা থাকে, তাদের কিন্তু পছন্দ মতো অনেক সময় অপ্রয়োজনীয় বা মানে প্রকল্প নেওয়া হয়। এবার কিন্তু এই অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া হয়েছে। আমি বলবো যে বাজেটের আকার যাই হোক, এটাকে সংকোচনমূলক বাজেট আমি বলতে চাই না। আমি বলতে চাই বাজেট যেটি দেওয়া হচ্ছে এটি যেন বাস্তবায়ন করা হয়, তাহলে সরকারের সবচেয়ে বড় সাকসেস হবে। 10,000 কোটি টাকা কমানো এটা কোনো বিষয় না। আমি এই মুহূর্তে যেতে চাই মোহাম্মদ জিল্লুর রহমান আপনার কাছে প্রথম যে প্রশ্ন, যে রাশেদুল ইসলাম আমাদের বলছিলেন যে গতবারের বিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি বাজেট কখনোই বাস্তবায়িত হয়নি বা ফুলফিল কখনোই হয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই কিন্তু বাজেট রিভাইজ করতে গেলে বাজেট বাড়ানো হয়। এই বছর তার ভিন্ন চিত্র, বাজেটের আকার অনেকটা ছোট হয়ে এসছে, সংক্ষিপ্ত আকারে হচ্ছে। এই সংক্ষিপ্ত আকারের সাথে কি বাস্তবায়নের কোনো সম্পর্ক আছে কিনা, কিংবা সংক্ষিপ্ত বাজেট বাস্তবায়িত হবেই এমন কোনো বিষয় আছে কিনা? সংক্ষিপ্ত বাজেট আসলে বাস্তবায়িত হবে এরকম কোনো বিষয় নাই। হয়তোবা এই বাজেটটাও অনেক কাটছাট করতে হবে। শেষে দেখা যাবে যে আমাদের এডিবির যে টার্গেট ছিল সেটা আমরা ফুলফিল করতে পারছি না। কিন্তু আসলে বাস্তবমুখী একটা বাজেট প্রণয়ন করাটাই আমার মনে হয় এখনকার একটা মূল লক্ষ্য হবে। দেখুন, আগের যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তাদের একটা ম্যান্ডেট ছিল যে আমাদের ফুলাই পাপায় দেখানো, এরকম একটা ম্যান্ডেট ছিল, বা একটা ইনফ্লেটেড বাজেট দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, যেটা আমরা গত 15 বছরে দেখেছি। এখন এই ইনফ্লেটেড বাজেট দিয়ে সেটা বাস্তবায়ন করতে না পারার চেয়ে একটা ছোট বাজেট দিয়ে সেটাকে সর্বোচ্চ চেষ্টা করে বাস্তবায়ন করাটাই আমার মনে হয় যে একটা যৌক্তিক বিষয় হবে। এবারের বাজেটের প্রেক্ষাপটটা কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে ডিফারেন্ট। আগে পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট বাজেট দিত, এই গভর্নমেন্টের কিন্তু কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নাই। সো তারা চেষ্টা করছে যে যেটা বাস্তবসম্মত সেটাই প্রণয়ন করা, এবং আমি এটাকে সাধুবাদ জানাই। আপনাকে ধন্যবাদ জনাব জিল্লুর রহমান। আপনার কাছে আরও একটি প্রশ্ন আমি রাখতে চাই। তার আগে একটু বলি, 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর কাঠামোয় আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সম্পূরক শুল্ক করকে যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সরলীকরণের সম্ভাবনা রয়েছে। তাহলে কি বলতে পারি সব মিলিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সহজ হবে? যেহেতু আমরা সবসময় দেখে এসেছি এনবিআর এর যত লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হয় না, ফুলফিল হয় না। গত বছরের লক্ষ্যমাত্রায় তারা পূরণ করতে বা টার্গেট অ্যাচিভ করতে তাদের ঘাম ছুটে গেছে। এই বছরে কিন্তু লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হচ্ছে। তাহলে কি এই ধরনের সংস্কার কি এনবিআর কে লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতা করবে? আমার মনে হয় যে হ্যাঁ, এ ধরনের সংস্কার অবশ্যই লক্ষ্যমাত্রা পূরণ করতে সহায়তা করবে, যদি এটাকে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করা যায়। এটা যদি শুধুমাত্র কাগজে কলমে থাকে তাহলে কিন্তু আমরা এটাকে ওইভাবে লক্ষ্যমাত্রা পূরণের সহায়তা হবে না। কিন্তু যদি এটা প্র্যাকটিক্যালি ফিজিবল হয়, ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে অবশ্যই রাজস্ব পূরণের যে লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ করতে সহায়তা করবে। আমি আরেকটা বিষয় বলতে চাই যে দেখুন, প্রতি বছরই কিন্তু এনবিআর এর যে টার্গেট এটাকে 15 থেকে 20% করে বাড়ানো হয়, কিন্তু এবছর এনবিআর এর টার্গেটটার ক্ষেত্রেও একটা বাস্তবসম্মতভাবে বাড়ানো হয়েছে। মনে হয় প্রায় 3 থেকে 4%-এর মতো বাড়ানো হয়েছে। সো এটাও বাস্তবসম্মত উপায়ে করা হয়েছে, এবং এ ধরনের কিছু পদক্ষেপ যদি নেওয়া হয়, ট্যাক্স রিফর্ম এবং ট্যাক্স কমপ্লায়েন্সটাকে আরও যদি ইমপ্রুভ করা যায়, তাহলে এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে। কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি এনবিআর কখনোই তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, তাদের টার্গেট অ্যাচিভ করতে পারেনি। অন্যদিক থেকে দেখা যাচ্ছে আয়ের হিসাব নেই, কিন্তু ব্যয়ের হিসাবটা ঠিকমতো দেখা যাচ্ছে। এই যে তারা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না, এর জবাবদিহিতার জায়গাটা কিন্তু অভাব রয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? এই জন্য দেখুন, এনবিআর এর কিন্তু কিছু রিফর্ম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট এটা করার চেষ্টা করেছে, কিন্তু যখনই কিছু সংস্কার করার চেষ্টা করছে এনবিআর থেকে রিভল্ট করা হচ্ছে, তারা স্ট্রাইক করছে।
তো এ ধরনের কিছু পজিটিভ সংস্কার যদি করা হয়, এটা কিন্তু এই সংস্কার কিন্তু অনেক আগে থেকে এটা আলোচনা হয়ে আসছে। এটা এমন না যে হুট করে করা হয়েছে। এটা আমাদের যে 8-5 প্ল্যান ছিল, 8-5 প্ল্যানের মধ্যে এরকম ছিল যে আমাদের 2টা উইং করা হবে। এনবিআর এর ভিতরে 2টা উইং করা হবে, একটা রাজস্ব নীতির তত্ত্বাবধান করবে আর একটা রাজস্ব পরিচালন করবে। তো এটা যেহেতু 8-5 প্ল্যানের মধ্যেই ছিল, এটা আমার মনে হয় যে বাস্তবসম্মত কিছু বিষয় আছে এবং এ ধরনের সংস্কার আমার মনে হয় যে আমাদের এনবিআর এর ভিতরে যে দুর্নীতি হয় এটা আছে। অনেক কথাই আমরা বলি, আমরা ট্যাক্স দিতে ভয় পাই। অনেকে শুধুমাত্র এনবিআর এর লোকজনের ট্যাক্স ওদের কথার ভিতরে পড়বে, এই জন্যই হয়তো বা ট্যাক্স অনেকে দেয় না। তো কিছু সংস্কার এমনভাবে করা দরকার যাতে এনবিআর এর সাথে সংশ্লিষ্টতা যারা ট্যাক্স পেয়ার তাদের যেন মুখোমুখি হতে না হয়। এই ধরনের কিছু সংস্কার যদি করা যায় এবং ট্যাক্স অডিট সিস্টেমটাকে যদি অটোমেটেড করা যায়, তাহলে আমার মনে হয় যে ট্যাক্স কমপ্লায়েন্স রেটটাও বাড়বে এবং যেটা এই ধরনের সংস্কারটা বাস্তবসম্মতভাবে রেভিনিউ আদায়ের ক্ষেত্রে সহায়ক হবে। আপনাকে ধন্যবাদ জিল্লুর রহমান। যেতে চাচ্ছি রাশিদুল ইসলাম আপনার কাছে। দেখতে পাচ্ছি যে এবারে বাজেটে সরকার বারবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলছে, যেটি আমরা শুনতে পেয়েছি 6.5-এর নিচে নামানোর কিংবা 6.5-এর মধ্যে রাখার চিন্তা করছে এবারে সরকার। সেক্ষেত্রে বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমরা কি আদৌ পারবো মূল্যস্ফীতিকে 6.5-এর মধ্যে নিয়ে আসা? এটা কি সম্ভব নাকি এটি দীর্ঘ একটি পরিকল্পনার বিষয়? এটা একটু কঠিন প্রশ্ন, কারণ মূল্যস্ফীতি হুট করে আপনি কমাতে পারবেন না। বাট যদি দেখেন যে গত 8-9 মাস একটা ট্রেন্ড কিন্তু মূল্যস্ফীতি একটা কমছে আর কি, একটা ট্রেন্ড, ভালো ট্রেন্ড। এই জায়গায় সরকারের এবং আমি গতকাল অর্থ উপদেষ্টার একটি বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে এবারের যে বাজেটটি দেওয়া হচ্ছে এখানে মূল টার্গেট হচ্ছে ইনফ্লেশন কমানো এবং আরেকটি বিষয় বলছিলেন যে কর্মসৃজন, কর্মসংস্থান তৈরি করা। আমার মনে হয় সরকারের এই যে লক্ষ্যমাত্রা, যে 2টা জায়গাতে সবচেয়ে বেশি এমফাসিস দেওয়া, এটা আমি মনে করি খুবই বাস্তব ভিত্তিক এবং এটারই দরকার। কিন্তু আসলে বাস্তবায়ন তো বড় চ্যালেঞ্জ, কারণ আমি আগে যেটি বলছিলাম যে বাংলাদেশের বাজেটের আসলে মূল চ্যালেঞ্জ হলো বাস্তবায়ন। তো সেই জায়গায় সরকার ইনফ্লেশন, আমার মনে হয় যেহেতু ট্রেন্ডটা ভালো দেখছি, হয়তো লক্ষ্যমাত্রা একটি সেট করবে, বাট যদি লক্ষ্যমাত্রার কাছাকাছি আমরা যেতে পারি, যদি আপনি ইভেন 7.5-এও যেতে পারি, আমি মনে করি সেটাও আমাদের জন্য খুবই পজিটিভ। আচ্ছা, একটি বিষয় জিল্লুবার কথার সূত্র ধরে বলতে চাই যে আপনিও বলছিলেন যে ভ্যাটের কথা বলছিলেন যে ভ্যাট আদায়, দেখেন ওইটা তো আছে, পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু যে ডিরেক্ট ট্যাক্স যেটি, আমি বলছি যে প্রত্যক্ষ কর যেটি, সেটি কিন্তু বাড়াতে হবে। আবার যে ডিরেক্ট ট্যাক্স বাড়ানোর জন্য যে কর জাল যেটি, আমি বলছি যে ট্যাক্স নেট বাড়ানোর। রাশিদুল ইসলাম, এর ফাঁকে মাঝখানে একটি কথা বলছি, আপনি প্রত্যক্ষ করের কথা বলছিলেন। বিভিন্ন ব্যবসায়ীর পক্ষ থেকে একটি যারা একটু হাই লেভেলে রয়েছে তাদের কাছ থেকে একটি কমপ্লেইন আসে যে কর যারা দিচ্ছেন তাদের উপরে নতুন করে কর চাপানোর একটি প্রবণতা দেখা দিচ্ছে এনবিআর এর কাছ থেকে। নতুন করে করের কোনো পরিকল্পনা নেই, নতুন এনবিআর পরিকল্পিতভাবে কাজ করে না, এরকম একটা কমপ্লেইন আসে। আমি ওইটাই বলছি যে তার কি আপনাকে ট্যাক্স নেটটা বাড়াতে হবে। আপনি যেটি বলছিলেন যে যিনি ট্যাক্স দিচ্ছেন তার উপরে আরো বেশি ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে বা তার কাছ থেকে ট্যাক্সটা নেওয়ার জন্য একটু বেশি চেষ্টা করা হচ্ছে, আমি বলছি যে এই জন্য করজাল বাড়াতে হবে। কিন্তু দেখুন, করজাল বাড়ানো কিন্তু কঠিন কাজ, একেবারে এনবিআরকে দোষারোপ করেও লাভ নেই। কিন্তু এনবিআরে যেটি জিল্লুর রহমান বলছিলেন, আমি ওই জায়গায় কথা বলতে চাই। এনবিআরে আমরা প্র্যাকটিক্যালি আমরা সংবাদকর্মী হিসাবে আমরা দেখেছি যে এনবিআরে কিন্তু একটা করাপশন হয়। সেই করাপশনটা এমন যে বিশেষ করে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, যে আপনার হয়তো কেউ 100 কোটি টাকার ট্যাক্স দেওয়ার কথা, সেখানে হয়তো এনবিআরের কোনো কর্মকর্তার সঙ্গে, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তার এমনভাবে একটা ডিল হচ্ছে যে সে হয়তো 10 কোটি টাকা কর্মকর্তাকে দিচ্ছেন, দিয়ে হচ্ছে সে 90 কোটি টাকা হয়তো কোনোভাবে রিলিফ পেয়ে যাচ্ছেন। এরকম কিন্তু অনেক কেস রয়েছে, ঘটনা রয়েছে। এবং আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা উনিও কিন্তু আমি ওনার গতকাল একটা বক্তৃতা শুনছিলাম এরকম, উনি বলছিলেন যে এই জায়গাগুলোতে আমরা ইমপেসেস দেওয়ার চেষ্টা করবো যে কর ফাঁকি যদি রোধ করা যায়। এবং আমরা বিশ্বাস করি যদি আপনি কর ফাঁকিটা রোধ করতে পারেন তাহলে কিন্তু এই ট্যাক্স বাড়ানো সম্ভব। আপনি হঠাৎ করে করজালটা বাড়াতে পারবেন না। তা আমার মনে হয় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের একটা প্রত্যাশা রয়েছে এবং সরকার সাহস নিয়ে একটা কাজ করতে পারে, সে সুযোগও রয়েছে, সরকারকে কিন্তু ওই জায়গাগুলোতে কাজ করতে হবে যে একেবারে ট্যাক্স কীভাবে হচ্ছে ট্যাক্স ফাঁকিটা রোধ করা যায়। তাহলে কিন্তু ট্যাক্স নেট আমরা এবং ট্যাক্স নেট যেটি আমরা সবসময় বলছি, সেটিও কিন্তু এই সরকার যদি এমফাসিস দেয় বাড়ানোর সুযোগ রয়েছে। আরেকটি বিষয় আমি এভাবে বলতে চাই, দেখুন এই যে কর্মসৃজন, এটা যদি সরকারের এগেনস্টে একটা সমালোচনা হচ্ছে যে বিনিয়োগ ওইভাবে আমরা
বাড়াতে পারি নাই। মানে আমি যদি গত ৮-৯ মাসে যদি বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতিতে বেশ কিছু তাদের ইতিবাচক দিক রয়েছে, আপনি যদি বলেন যে মানি মার্কেটের কথা যদি বলেন, রিজার্ভ বা ডলার প্রাইস যদি বলেন বা ব্যাংকিং সেক্টরের, কিন্তু বিনিয়োগ কিন্তু এক ধরনের স্থবিরতা রয়েছে এরকম অভিযোগ, এবং এটা বাস্তবতা। আমার মনে হয় সরকারের এই যে বাজেট যেটি সরকার দিচ্ছে আজ, এই বাজেটটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করা যায়, এইদিকে যদি সরকারের মনোযোগ দেয় এবং সরকার যদি মনোযোগী হয়, তাহলে আমার মনে হয় আমরা যেটি বলছি যে কর্মসৃজন বা মূল্যস্ফীতি কমানো, সেই সব লক্ষ্যমাত্রা হয়তো অর্জন করা সম্ভব। রাশিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনার এই বিনিয়োগের বিষয়টি নিয়ে আবার আপনার কাছে ফিরবো। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। এই মুহূর্তে আমি যেতে চাই জনাব জিল্লুর রহমান আপনার কাছে। একটু আগে আমাদের রাশিদুল ইসলাম উনি বলছিলেন যে বিনিয়োগের পরিবেশের কথাই বলছিলেন। সেক্ষেত্রে দুটো পয়েন্ট আমি জানাতে চাই। সেটি হচ্ছে এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে বা হতে পারে, সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উপর টার্নওভার করের সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর ৩% থেকে কমিয়ে 2% আনা হয়েছে। এটি একটি ভালো খবর। সেক্ষেত্রে এই দুই মিলে কি আমাদের বিনিয়োগের পরিবেশটা কতটা আমাদের অনুকূলে আসছে আপনি মনে করেন? বিনিয়োগের যে স্থবিরতা, এটা কিন্তু মানে এই সময়ে এসে যে আছে সেটা না, এর আগেও অনেক দিন ধরে আমাদের ছিল। আমাদের গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে বিনিয়োগের পরিবেশ উন্নতি করার জন্য, কিন্তু আমরা করতে পারি নাই। সো এই জায়গাটাতে ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে হবে। বিডার চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইয়াং জেনারেশন, তারা ভালো কাজ করছে আমার মনে হয়। সো বিনিয়োগের পরিবেশ, এখানে তো একটা ল্যাগ পিরিয়ড থাকে, বিনিয়োগ তো হুটহাট আসে না, বিনিয়োগের একটা প্ল্যানিং ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, এরপরে বিনিয়োগটা আসে। সো আমার মনে হয় যে আর পলিটিক্যাল স্ট্যাবিলিটির সাথে বিনিয়োগের একটা পজিটিভ সম্পর্ক আছে। সো যখন পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসবে, একটা হয়তো বা এর পরবর্তী সময়ে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, তখন বিনিয়োগ পরিস্থিতি আরও ভালো হবে। এই সময়ে শর্ট টার্মে মানুষজন ডিসিশন নিতে চাচ্ছে না। আমার যেটা মনে হয় যে শর্ট টার্মের মধ্যে বিনিয়োগ করে পরে পলিটিক্যাল সিচুয়েশন কী হবে, নো ওয়ান নোজ। সো পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে বিনিয়োগ পরিস্থিতি অবশ্যই ভালো হবে। আর যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, আমার মনে হয় যে এটা একটা পজিটিভ ইনিশিয়েটিভ, এটা বিনিয়োগকে আকৃষ্ট করতে আরও সহায়ক হবে। জিল্লুর রহমান, আমাদের কিন্তু অনেক দিনের একটা আক্ষেপ কিংবা কমপ্লেনের জায়গা ছিল যে কাঁচামাল আমদানিতে যে কর, এটি কিন্তু এখন যে ছোট হয়ে এসছে, এটাকে আপনি সম্ভাবনার হিসেবে দেখছেন? এটাকে আমি সম্ভাবনাময় হিসেবে দেখছি, কারণ কাঁচামাল আমদানি করার যে ট্যাক্স, এটা অলরেডি কম ছিল। তো এরপরে যদি এটা আরও একটু কমানো হয়, তাহলে এটা যারা বিজনেস এন্টারপ্রাইজ আছে তাদের জন্য সুবিধা হবে। আপনাকে ধন্যবাদ জিল্লুর রহমান। যাচ্ছে রাশিদুল ইসলাম আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ সংকট, ডলার ঘাটতিও, এলসি খোলার সমস্যা চলমান এখন পর্যন্ত বিগত সময় থেকে। এটি আসলে এই সংকটগুলো কিন্তু চলমান অনেক দিন ধরে, বিগত অনেক বছর ধরে। কিছুটা হয়তো রিজার্ভ সংকট আমাদের প্রবাসী যোদ্ধাদের জন্য, আমাদের কিছুটা রেমিটেন্সের কারণে হয়তো আমরা ঘাটতি পূরণ করতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই বাজেট কি বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা আনতে পারবে কিনা? না, প্রথমত আপনি যে প্রশ্নটি করলেন, এখানে আমি একটু দ্বিমত করতে চাই। এখন কিন্তু রিজার্ভ ওই অর্থে সংকট আছে, এটা বলা, হ্যাঁ রিজার্ভ হয়তো আরও মানে বেশি হলে ভালো হবে, এটা ঠিক। কিন্তু যে এলসি করার যে বিষয়টি বললেন, এটি আমি এখন এই অভিযোগটা কিন্তু পাচ্ছি না। ব্যবসায়ীরা কেউ আমার সঙ্গে বলি না, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কিন্তু বলেছেন যে যদি কোনো ব্যবসায়ী যদি এলসি করতে প্রবলেম হয় আমাকে বলবেন, আমি এটা সমাধান করব। আমার মনে হয় এলসি খোলার সেই প্রবলেমটা নাই। ওই জায়গাটার যে সংকট ছিল সেটা আমরা উত্তরণ করতে পেরেছি। আমাদের আসলে এখন বাধাটি রয়েছে যেটি আপনি আলোচনা। কিন্তু রাশিদুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাংক কিন্তু বেশ ঝামেলা করছে এলসি খুলতে গিয়ে। যেটি করছে যে অনেক ব্যাংক বলছে অমুক কার্যালয়ে যান, প্রধান কার্যালয়ে যান, এখান থেকে হচ্ছে না, আপনি জানেন সহজ হচ্ছে না এলসি খোলা। ঠিক আছে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংক বলতে আপনি কোন ব্যাংকের কথা বলছেন? আপনি তো আমাদের বাংলাদেশ ব্যাংক তো আইডেন্টিফাই করেছে 10টি ব্যাংকে, যারা হচ্ছে কার্যত বলা হচ্ছে যে ব্যাংকগুলো আসলে ওই অর্থে ফাংশন করছে না, যে ব্যাংকগুলোকে একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ব্যাংকগুলো থেকে টাকা লুট করে দেওয়া হয়েছে। আপনি ওই ব্যাংক 10টির ব্যাংকের কথা বলতে পারেন, সেটা ঠিক আছে। আমি বলছি যে ওভারঅল যদি ব্যাংকিং সেক্টরে বলেন, আমার মনে হয় না যে এলসি গুলো ওই প্রবলেম এখন আছে, সেই সংকটটা আমরা উত্তরণ করতে পেরেছি। হ্যাঁ, আপনি যদি এখন ন্যাশনাল ব্যাংকের কথা বলেন, আপনি জানেন যে ব্যাংকটি কী করা হয়েছে। আপনি যদি হচ্ছে SIBL এর কথা বলেন, বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কথা বলেন, বা পদ্মা মেঘনা ব্যাংকের কথা বলেন, এগুলোতে ব্যাংকগুলোতে লুট করা হয়েছে। এখন আপনি ওভারঅল ব্যাংকিং সেক্টর কিন্তু এলসি খোলার ক্ষেত্রে ওই প্রবলেমগুলো নাই।
এবং আমাদের গভর্নরের ওই কথাটাকে উনি কিন্তু আরও 1 মাস আগেই বলেছেন যে কোনো ব্যবসায়ী যদি এলসি খুলতে প্রবলেম হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটি বিষয়, আপনি যদি বিনিয়োগ পরিবেশের কথা বলছিলেন, এটা একটু বলতে চাই। সেটি হচ্ছে যে বিনিয়োগ প্রথমত কিন্তু ওভারনাইট হচ্ছে বিনিয়োগ আসে না। তবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, যেমন হচ্ছে আমি বলি যে এইবারের বাজেটে কিন্তু আমি শুনেছি যে প্রেডিক্টেবল ট্যাক্স পলিসি নেওয়া হচ্ছে। তার মানে এটা কিন্তু ব্যবসায়ীদের অনেক দিন যাবৎ দাবি ছিল যে আগামী 3 বছর পরে বা আগামী 2 বছর পরে বাংলাদেশের ট্যাক্স পলিসি কী হবে, ট্যাক্স রেট কী হবে, এইটা যদি একজন ব্যবসায়ী বা একজন এন্টারপ্রেনার জানতে পারে তাহলে কিন্তু তার হচ্ছে প্ল্যান করাটা সহজ হয়, তার বিজনেস সেট আপ করার জন্য সহজ হয়। সেটাই এবার আশা করছি এবার বাজেটে থাকবে। এটা কিন্তু একটা ভালো দিক। আর আপনি যেটি বলছিলেন যেমন কাঁচামাল আমদানি করার ক্ষেত্রে আমদানি শুল্ক যেটি আর কি সেটি কমানো হচ্ছে। দেখুন, এর বাইরে আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমরা দেখেছি যে গত 1-1.5 মাস আগে বাংলাদেশে একটি বড় একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে এবং আপনি জানেন যে গতকাল কিন্তু চাইনিজ ব্যবসায়ীদের নিয়ে একটা ভালো একটা বড় ধরনের একটা বিজনেস কনফারেন্স হয়েছে। আমি এই 2টা বিজনেস কনফারেন্সে আমি নিজে উপস্থিত ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য এক ধরনের আকুতি বা এক ধরনের ভালো বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে উনি প্রতি মাসে বিশেষ করে ফরেন ইনভেস্টর যারা, তাদের সঙ্গে কিন্তু একটা ব্রেকফাস্ট মিটিং করেন। হ্যাঁ, সেই ব্রেকফাস্ট মিটিংয়ে মানে ফরেন ইনভেস্টরদের কী কী প্রবলেম আছে এগুলো উনি নিজে সরকার প্রধান হিসাবে নিজে জানার চেষ্টা করেন এবং সেটাকে সলভ করার চেষ্টা করেন। আমি বলছি যে এই যে ওভারঅল যে বিনিয়োগ পরিবেশের উন্নতি করার জন্য সরকারের এক ধরনের যে চেষ্টা, এইটার হয়তো আমরা রাতারাতি আমরা এটার ভালো সুফল পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় আগামীতে যখন একটি ইলেকটেড গভর্নমেন্ট আসবে দীর্ঘমেয়াদের জন্য, তখন এর একটা ভালো সুফল পাবে এবং আমরা প্রত্যাশা করি সেটা খুব সাকসেসফুলি হয়। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন, আমি আবারও বলি যে বাংলাদেশের যে রিজার্ভে আমরা যে ট্রেন্ড দেখছি, আশা করি আগামী 2-3 মাস পরে, এবং আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু বলেছেন সম্ভব ওই গভর্নর, যেটা হয়তো জুন মাসেই আমাদের যে রিজার্ভ 30 বিলিয়নের উপরে চলে যাবে। এবং আপনি জানেন যে ডলারের যে রেট, এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু মোটামুটি একটা স্টেবল জায়গায় চলে এসছে এবং ডলারের রেট মানে স্টেবল জায়গায় এসছে বলে কিন্তু এটাকে জানেন যে একটা ওপেন মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। তা ওভারঅল আমি বলবো যে সব কিছু মিলে আমরা কিন্তু বিনিয়োগের একটা সম্ভাবনা দেখছি। আশা করি জিল্লুর রহমান যেটি বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন যেহেতু একটা সরকার, একটা শর্ট টাইমের সরকার, এখানে শর্ট টাইম হলে যে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেয় না, তা আশা করি যে আগামীতে বিনিয়োগের একটা ভালো সম্ভাবনা আমরা দেখছি যেহেতু যখন ইলেকটেড সরকার আসবে। রাশেদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। যাব জিল্লুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে বলা হচ্ছে বাজেট ঘাটতি পূরণের স্বল্প মেয়াদের উচ্চ সুদের বৈদেশিক কোনো ঋণ নেওয়া হবে না, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে অনেক বিশেষজ্ঞরা বলছেন এইবারের বাজেটের ঘাটতি পূরণে হয়তো বৈদেশিক ঋণের বোঝা বেড়ে যেতে পারে, বাড়তে পারে বৈদেশিক ঋণের নির্ভরতা, এবং এবার গত অর্থ বছর থেকে 19,000 কোটি টাকা বাড়িয়ে 1,10,000 কোটি টাকা ঋণ নিতে পারে অন্তর্বর্তী সরকার, এমন একটি বিষয় তুলে এসছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আর যদি সরকার বলেন যে বৈদেশিক কোনো ঋণ তারা নেবেন না, তাহলে বাজেটে যে ঘাটতি পূরণ এটি কিভাবে আসবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে কিন্তু 2টা বিষয় আছে। একটা বিষয় বলা হচ্ছে যে স্বল্প মেয়াদী ঋণ নেওয়া হবে না, সো তার মানে হচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী লোন নেওয়া হতে পারে। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ডোমেস্টিক ঋণের যে ইন্টারেস্ট রেট, এটা কিন্তু অনেক হাই, 12%, 10%, এর চেয়ে বেশি অনেক দিতে হয়। বা যেমন সঞ্চয়পত্রের ঋণে আপনাকে 12.5% করে ইন্টারেস্ট রেট দিতে হয়। কিন্তু বাইরে থেকে যখন আপনি বৈদেশিক ঋণ নিচ্ছেন, এটার ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার 2 থেকে 3%, 4%। সো একটা হাই একটা ইন্টারেস্ট রেট রিলিফ পাওয়া যায়। আর বাংলাদেশে এখন যে ফরেন যে বৈদেশিক ঋণের যে মাথাপিছু বৈদেশিক ঋণ বলেন বা জিডিপির অনুপাতে যে বৈদেশিক ঋণ বলেন, এটা 17 থেকে 18% অফ বা 20% সর্বোচ্চ যে জিডিপির রেশিওতে। তো এটা কিন্তু মানে অ্যালার্মিং না, এখনও আমাদের একটা স্টেজ আছে, একটা থ্রেশহোল্ডের বাইরে আমরা চলে যাই না এখনও, এমন না যে আমরা ম্যানেজ করতে পারছি না এখন। সো বৈদেশিক ঋণ যদি দীর্ঘমেয়াদী হয়, সহজ শর্তে ঋণ নেওয়া যায়, তাহলে আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। এবং রাশিদ ভাই যে কথাটা বলতেছিলেন যে রিজার্ভ ক্রাইসিসটা কিছুটা হয়তো বা স্তীমিত হবে যখন কিছু পাইপলাইনে কিন্তু আমাদের লোন আছে, তো এই লোনগুলো যখন আমাদের চলে আসবে তখন কিন্তু আমাদের রিজার্ভটা আবার বেড়ে যাবে। যেমন IMF-এর ঋণটা যদি আসে 2টা কিস্তি, এডিবি থেকে গভর্নমেন্ট লোন নিচ্ছে, জায়গা থেকে লোন নিচ্ছে, বিভিন্ন
মানে বায়োলেটারাল কান্ট্রিগুলো থেকে লোন নিচ্ছে। সহজ শর্তে যদি লোনগুলো নেওয়া হয় এটা রিজার্ভের ক্ষেত্রে একটা সহায়ক হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার যে সুদ পরিশোধের যে হারটা এটাও অনেকটা কমাতে সাহায্য করবে। আর যেহেতু এখন একটা ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে গভর্নমেন্ট চলে গিয়েছে, সো এক্সচেঞ্জ রেট ধরে রাখার কারণে আমাদের যে একটা প্রবলেম ছিল ওই প্রবলেমটাও হবে না। ঋণ পরিশোধের ক্ষেত্রে যে অনেক বেড়ে যাচ্ছে এক্সচেঞ্জ রেট, সেক্ষেত্রে অনেক বেশি রেটে পে করতে হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ থাকে। বাট যেহেতু ফ্লোটিং এক্সচেঞ্জ রেট আছে আমার মনে হয় যে এটা একটা প্রবলেম হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিল্লুর রহমান। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। এই মুহূর্তে আমি আবারও যেতে চাই জনাব জিল্লুর রহমান আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই সেটা হচ্ছে, সামনে আমাদের হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি চলছে। এই বর্তমান বাজেট আর এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে আসলে কতটা আপনি সম্পৃক্ততা পাচ্ছেন? আমার মনে হয় যে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাজেটে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন 600টার মতো পণ্যে আমাদের সম্পূরক শুল্ক কমানো হচ্ছে। সো এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা কিন্তু আমাদের মার্কেট অ্যাক্সেস বিভিন্ন কান্ট্রিতে আমরা যে স্বল্প মানে বা বিনা ট্যারিফ দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, এই অ্যাক্সেস সুবিধাটা থাকবে না। এবং সিমিলারলি সেখানে আমাদের ট্যারিফ রেটটা বেড়ে যাবে এবং বাংলাদেশকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেক্টেড কান্ট্রি, মানে বাংলাদেশের ট্যারিফ রেট ইজ টু হাই। তো গ্র্যাজুয়েশনের পরে এই ট্যারিফ রেটটা ধরে রাখতে পারবে না বাংলাদেশ ট্যারিফ রেটটা কমাতে হবে। সো ট্যারিফ রেট কমানোর একটা স্টেপ হিসেবে আমার মনে হয় যে এরকম একটা কাজ করা হয়েছে যে সম্পূরক শুল্ক 600টার অধিক পণ্যে সম্পূরক শুল্ক কমানো হয়েছে। আবার কিছু পণ্যে কাস্টমস ডিউটি 100টার উপরে আমি শুনলাম যে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সো এগুলো আসলে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি একই প্রশ্ন রাখতে চাই রাশেদুল ইসলাম আপনার কাছে। ধন্যবাদ। এলডিসি গ্র্যাজুয়েশন যেহেতু আমরা 2026-এ করতে যাচ্ছি, আমাদের বিজনেস এন্টারপ্রাইজগুলোকে, বিজনেস প্রতিষ্ঠানগুলোকে যে প্রতিযোগী করে তোলা, আমি বলছি যে সেটার জন্য কিন্তু আমাদের বিনিয়োগ পরিবেশ, আমরা আগে যে আলোচনাটি করছিলাম, বিনিয়োগ পরিবেশকে উন্নত করতে হবে এবং ব্যবসাটাকে সহজ করতে হবে। নাহলে কিন্তু গ্লোবাল যে প্রতিযোগিতা, যেহেতু আমরা ট্যারিফ দিয়ে, আপনি মনে করেন যে ইউরোপীয় ইউনিয়নে আমরা এখন ট্যারিফ ছাড়াই আমরা পণ্য সেখানে রপ্তানি করতে পাচ্ছি, সেটা হয়তো আমরা মানে আরও কয়েক বছর সেই সুযোগটা পাবো। কিন্তু যখন এই সুযোগটা থাকবে না, অন্য দেশে আমরা সুযোগটা যখন থাকবে না, তখন কিন্তু আমাদের কাছে এই আন্তর্জাতিক অঙ্গনটি অনেক প্রতিযোগিতামূলক জায়গায় চলে যাবে, যার জন্য আমাদের ব্যবসা করাটাকে সহজ করতে হবে। সেই সহজ করার জন্য অবশ্যই ডেফিনেটলি যে ট্যাক্স রেট সেটি কমানো যেমন প্রয়োজন, পাশাপাশি কিন্তু আমরা যে আলোচনাটি করছিলাম যে বিনিয়োগ পরিবেশ, সেই বিনিয়োগ পরিবেশ কিন্তু শুধু ট্যাক্স রেট কমাইয়ে হবে না, এটা আমাদের পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে। যে আলোচনাটি, যে বিতর্কটি আমরা সেই জায়গাগুলোতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি নিজে একজন অর্থনীতিবিদ, ওনার প্রতি কিন্তু মানুষের এক ধরনের আস্থা আছে। কিছু সাহসী উদ্যোগ এটা কিন্তু নিতে হবে পোর্টের ক্যাপাসিটি বাড়ানোর জন্য। যেমন আমরা দেখেছি যে এনবিআরে যে একটা সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, আবার সেই উদ্যোগটা আমরা এখন আবার স্থিমিত অবস্থায় দেখছি, সেই জায়গায় কিন্তু উদ্যোগ নিতে হবে। আমি বলছি যে সাহসী কিছু উদ্যোগ ছাড়া, এবং বাজেটে আমরা এই উদ্যোগগুলোকে দেখতে চাই যে বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশ যেটি, সেটাকে আরও কীভাবে সহজ করা হচ্ছে, কোথাও যেন জটিলতা না থাকে, আমলাতান্ত্রিক জটিলতা যেন ব্যবসায়ীরা ফেস করতে না পারে। আরেকটি বিষয় বলতে চাই যে যেহেতু আমরা 1 বছর পরে এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাব, আমাদের কিন্তু আপনি জানেন খুব চর্চিত এখন বিষয় যে ব্যবসায়ীরা বলছেন যে তাদের ইন্ডাস্ট্রি চালাতে খুব কষ্ট হচ্ছে, গ্যাস পাচ্ছেন না। আপনি জানেন যে গ্যাস ছাড়া তো আসলে ইন্ডাস্ট্রি চালানো সম্ভব না। তো ওভারঅল যদি আপনি একটা প্রোডাক্টকে যদি আপনি টাইমের ভিতরে রপ্তানি করতে চান, তো সুতরাং আমাদের কিন্তু এই যে পরিষেবা যেগুলো আছে সেগুলো কিভাবে সহজ করা যায়। তবে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকার এই যে এলএনজি ইম্পোর্টটা বাড়িয়ে কিভাবে গ্যাসের এই যে সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায়, সেদিকে কিন্তু সরকারের একটা সিরিয়াস মনোযোগ আছে। এবং আপনি জানেন যে এই এলএনজির যে বিরাট একটা দেনা ছিল আর কি, সেই দেনাটা কিন্তু সরকার অনেকটাই পরিশোধ করে দিয়েছে। আশা করি এই জায়গাগুলোতে সরকার খুবই সিরিয়াস থাকবে এবং উন্নতি করবে। এটা শুধু বাজেটের বিষয় না, তো ওভারঅল এলডিসি গ্র্যাজুয়েশন করতে হলে আমাদের এই প্রস্তুতিগুলো নিতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি অন্যরকম একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে অনলাইনে পণ্য বিক্রির উপর ভ্যাট আগে ছিল 5%, যেটি বাড়িয়ে 15% নির্ধারণ করা হয়েছে। এটিকে আপনি কতটা ইতিবাচক বা নেতিবাচক দেখছেন? আমার কাছে তো মনে হচ্ছে যে অনলাইনের যে বাজেট রয়েছে এটি অনেকাংশে কমে আসতে পারে।
হ্যাঁ, আপনার সাথে আমিও অনেকটাই একমত। কারণ হচ্ছে আপনি যেহেতু অনলাইনের এই বিজনেসটা বেসিক্যালি আমাদের যদি ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে যারা করে অধিকাংশ আমাদের নারী বন্ধু বোনরা আর কি, তো তাদের যেহেতু তাদের এন্টারপ্রেনার হয়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সহজ না। রাশেদুল ইসলাম, প্রযুক্তির কল্যাণে কিন্তু অনেক ছোট ছোট অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, সেটি অনলাইন ভিত্তিক পুরোপুরি। হ্যাঁ, সেটা আমি বলছি। এখন দেখেন আজকে হয়তো বাজেট ঘোষণা হচ্ছে, কিন্তু বাজেটটা কিন্তু মানে আরও 2 সপ্তাহ সম্ভবত আমরা সময় পাবো যে এই বাজেটটা নিয়ে আলোচনা করার। সরকার হয়তো এটাকে পুনর্বিবেচনা করতে পারে। আমরা বলছি যে এটা পুনর্বিবেচনা হোক, এরকম কিছু থাকলে সেটা সরকার হয়তো পুনর্বিবেচনা করতে পারে। রাশেদুল ইসলাম, আমি যেতে চাই জিল্লুর রহমান, আপনার কাছে শেষ একটি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে জানতে চাইবো। সেটি হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এই বাজেটটি কতটা জনবান্ধব বলে আপনি মনে করছেন, কিংবা কতটা জনগণের প্রত্যাশা পূরণ করবে এই বাজেটটি? একটু আগেই রাশেদুল ইসলাম বলছিলেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি একজন অর্থনীতিবিদ, তার কাছে আমাদের জনগণের প্রত্যাশা অনেক। আপনি ঠিকই বলেছেন। আমরা যেহেতু উনি একজন অর্থনীতিবিদ, সম্মানিত নোবেল লরিয়েট, তার কাছে আমাদের প্রত্যাশা অনেক সবসময় আছে এবং থাকবে। বাজেটটা কতটুকু জনবান্ধব এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন, কারণ এটা ডিপেন্ড করে আসলে আমাদের এক্সপেন্ডিচারটা, বাজেটের এক্সপেন্ডিচারটা কোন খাতে কতটুকু হচ্ছে, বিশেষ করে জনগণের সাথে সম্পৃক্ত খাত যেগুলো, সেগুলোতে কীভাবে হচ্ছে। সো এখানে 3টা খাতকে অবশ্যই, 4টা খাতকে অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে। যেমন একটা হচ্ছে হেলথ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল প্রোটেকশন। সো আমি যতটুকু জানতে পেরেছি যে হেলথ এবং এডুকেশনের কিছুটা বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু এটা আমার মনে হয় যে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। কারণ একটা দেশে, আমাদের দেশে এখন হেলথ এক্সপেন্ডিচার 1% অফ জিডিপির কম। মানে গভর্নমেন্টের বাজেটে হেলথের জন্য যে স্পেন্ডিংটা, এটা জিডিপির 1%-এর চেয়েও কম। সো এরকম একটা দেশে 5%-এর মতো আমরা এক্সপেক্ট করি যে জিডিপির হিসাবে রেশিওতে এটা 5% করে হেলথ এক্সপেন্ডিচার হবে এবং এডুকেশন এক্সপেন্ডিচার হবে। এডুকেশন এক্সপেন্ডিচার বাংলাদেশে এখনও 2%-এর কম। সো আমাদের দক্ষ জনবল তৈরি করার জন্য এই হেলথ, এডুকেশন এবং সোশ্যাল প্রোটেকশনের দিকে টার্গেট করতে হবে। সোশ্যাল প্রোটেকশনের দিকে কতগুলো পজিটিভ জিনিস আমি শুনতে পেয়েছি, যেমন হচ্ছে যে আমাদের ওল্ড এজ অ্যালাওয়েন্স, উইডো অ্যালাওয়েন্স, এগুলোর ভাতা বাড়ানো হয়েছে, 650 করা হয়েছে, আগে 550 এবং 600 ছিল। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর, যেমন ভালনারেবল কমিউনিটি যেগুলো আছে, মার্জিনালাইজড কমিউনিটি, যেমন বেদে, আদার মার্জিনালাইজড কমিউনিটিজ অ্যান্ড ট্রান্সজেন্ডার, তাদের ভাতাও বাড়িয়ে 500 থেকে 650 করা হয়েছে। টি গার্ডেন ওয়ার্কার্স যারা আছে, চা শ্রমিক, তাদেরকে এর আগের বছরে 60,000 জনকে ভাতা দেওয়ার জন্য যে পরিকল্পনা ছিল বা বরাদ্দ ছিল, এবার সেটাকে বাড়িয়ে 1,37,000 করা হয়েছে। সো একটা বড় একটা জাম্প হয়েছে, ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে। আবার টি গার্ডেন ওয়ার্কারদের জন্য তাদের অল্টারনেটিভ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের জন্য ট্রেনিং, তাদের বাচ্চাদের জন্য বৃত্তি চালু করার ব্যবস্থা করা হয়েছে। সো এই জিনিসগুলো আসলে আমাদের, আরেকটা বিষয় হচ্ছে যে টি গার্ডেনের ভাতা যেটা ছিল আগে, সেটাও বাড়ানো হয়েছে। সো যখন এ ধরনের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের পজিটিভ কিছু জিনিস থাকে, এটা জনগণের আশা পূরণ করার জন্য সহায়ক হয় এবং এটা সোশ্যাল ইনইকুয়ালিটি যেটা আছে সেটাকে কমাতে সাহায্য করবে বলে আমি মনে করি। কতটা জনবান্ধব, সো কিছু দিক আছে যেগুলো পরিবর্তন, সংস্কার প্রয়োজন। জিল্লুর রহমান, আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি জিডিপির কথা বলছিলেন, আমাদের অর্থনৈতিক জিডিপি কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি 4-এর নিচে। বিভিন্ন সংস্থাগুলো তাদের একটি বার্তা দিয়েছিলেন যে কিছু কিছু সংস্থা বলছেন 3.3, কিছু কিছু সংস্থা বলছেন 3.7 আসতে পারে, গত বছরের তুলনা করে আসতে পারে বলছেন। আমাদের জিডিপি বৃদ্ধির কোনো সম্ভাবনা বা লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখুন, এবছরে কিন্তু একটা বিরাট একটা টার্মোয়েল ছিল। যখন টার্মোয়েলের মধ্যেও এত কিছুর মধ্যে 6 মাস মোটামুটি অনেক কার্যক্রম বন্ধ ছিল, তখন তো জিডিপি আপনার কমে যাবে। কিন্তু জিডিপি কমে যাওয়া, এটা কিন্তু কমে যাওয়া যাচ্ছে না, জিডিপি কমছে না, জিডিপির গ্রোথটা কমছে। আমাদের জিডিপির অ্যাবসোলুট ভ্যালুটা বাড়ছে, কিন্তু গ্রোথ রেট যেটা এর আগের গভর্নমেন্ট 7%, 7.5% করে দেখিয়েছে, অনেক সময় ইনফ্লেটেড করে দেখিয়েছে, সেটা হয়তো বা এই সময়টাতে কমে গিয়েছে, গ্রোথটাকে কমে গিয়েছে, কিন্তু অ্যাবসোলুট ভ্যালুতে জিডিপিটা বাড়ছে। আর সামনের বছরে জিডিপি গ্রোথের টার্গেট করা হয়েছে 5.5%, আমি যতটুকু জানি। সো এটা আমার মনে হয় যে একটা মডারেট টার্গেট, এটা অ্যাচিভ করাটা বাস্তবসম্মত আমি বলে। আরেকটি বিষয় আছে, আমাদের এডিপির বাজেট অনেকটা কমে এসছে, তাহলে এ থেকে কি বলা যায় যে বড় বড় মেগা প্রকল্প থেকে সরকার সরে আসছে? মেগা প্রকল্পগুলো থেকে সরে আসছে না, কিছু যেমন রাশেদ ভাই বলছিলেন যে
অনেক সময় পলিটিক্যাল গভর্নমেন্টের কিছু ইয়ে থাকে, টার্গেট কিছু প্রজেক্ট থাকে। যেমন আমার এলাকার সাংসদ, তার একটা টার্গেট প্রজেক্ট আছে যে এই প্রজেক্টটা তার ওখানে হলে তার নিজের পকেটেও কিছু টাকা যাবে। সো এই প্রজেক্টগুলো যেহেতু এবার নাই, সো এডিপি স্বাভাবিকভাবে কমে আসছে। আর যখন এডিপি কমে আসাটা স্বাভাবিক। আমাদের মতো দেশে যেখানে আমরা রেভিনিউ আর্ন করতেছি 7% অফ জিডিপি বা 8% অফ জিডিপি, সেখানে আমরা তো 15% বা 20% করে এক্সপেন্ডিচার করতে পারবো না। আমাদের রেভিনিউ কালেকশনের সাথে এক্সপেন্ডিচারের একটা সম্পর্ক থাকতে হবে। যেখানে আপনি দেখছেন যে আমাদের পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে, সো স্বাভাবিকভাবে আমাদের এডিপি থেকে কাট করতে হবে, কিন্তু এটা হয়তো বা অর্থনীতির জন্য একটা নেগেটিভ ইমপ্লিকেশন তৈরি করতে পারে। আপনাকে ধন্যবাদ। আমি একই প্রশ্ন রাশেদুল ইসলাম আপনার কাছে করতে যাচ্ছি। এই যে এডিপির বাজেটটা কমে যাওয়াটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এডিপির বাজেট যে কমে গেছে এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। কারণ হচ্ছে আপনি যেটি বলছিলেন যে মেগা প্রজেক্ট বাদ দেওয়া হয়েছে কিনা, মেগা প্রজেক্ট কিন্তু বাদ দেওয়া হয়নি। এবং আমি কিন্তু শুরুতে যেটি বলেছিলাম যে এডিপির যে বাজেট যেটি দেওয়া হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট হয়, আমি মনে করি সেটা আমাদের জন্য খুবই ভালো। আপনাকে ধন্যবাদ রাশেদুল ইসলাম। ছোট্ট পরিসরে এক লাইনে জানতে চাইবো যে আসলে আমাদের বাজেটটি জনবান্ধব কিনা, কিন্তু কি হওয়া উচিত, আমাদের বাজেট কেমন হওয়া উচিত? না দেখুন, বাজেটটি আমি জনবান্ধব বলবো, ডেফিনেটলি জনবান্ধব, কিন্তু আমার একটু জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। যে আপনি দেখেন যে কৃষি ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু সরকার লোনের ব্যবস্থা রেখেছে, কিন্তু যে কৃষকের আসলে এই যন্ত্রপাতি প্রয়োজন, ওই কৃষক যদি যন্ত্রপাতিটা পায় সরকারের সেই সাশ্রয়ী, মানে আপনার হচ্ছে ওখানে সম্ভবত ইন্টারেস্ট একেবারেই কম, আমার এটা হলো যে সেই জায়গাগুলোকে যেন আমরা টার্গেট করে পূরণ করতে পারি, তাহলে বলবো যে মানে আমাদের এই বাজেটটি জনবান্ধব হয়েছে, কারণ এই টার্গেটগুলো পূরণ করা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।